স্কিনের আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। মানসিকভাবে চাঙ্গা আছেন বিএনপি প্রধান, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। মূল্যস্ফীতির ভারসাম্য আনতে মহার্ঘ ভাতা দিচ্ছে সরকার। বেতন বাড়বে 4,000 থেকে 7,800 টাকা পর্যন্ত, বেশি হারে পাবেন নিম্ন গ্রেডধারীরা। দুর্নীতির আখড়া কক্সবাজার পৌরসভা, নিয়ম ভেঙে 99% পর্যন্ত কর মওকুফ। 600 কোটির জায়গায় আয় মাত্র 2 কোটি। রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক। সরবরাহ বাড়ায় কমতির দিকে নিত্যপণ্যের দাম। সিন্ডিকেট ঠেকাতে উদ্যোগ। গাজা, লেবানন, ইয়েমেনে একযোগে হামলা ইসরায়েলের। গাজায় প্রাণহানি 56,500 ছাড়ালো। তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। এবং বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না 1 বছর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা আজ। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। কেবারে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। 2 দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তবে তিনি এখন মানসিক ও শারীরিকভাবে বেশ সুস্থ আছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতারা। যুক্তরাজ্যের অভিজাত দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। চিকিৎসার এই পর্যায়ে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। জানান খালেদা জিয়ার যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট পর্যালোচনা করেই চিকিৎসা দেয়া হচ্ছে। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। তবে দেশনেত্রী এখন মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন বলে জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি। উনি এখন রিল্যাক্স, মেন্টালি উনি খুব পিস, বিকজ ওনার ছেলে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান উনি সেখানে কন্টিনিউয়াসলি ভিতরে আছেন। এই সময় দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। গেল 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার বক্তব্য শেষ হয়েছে, ফলে আমরা এই মুহূর্তে সচিবালয়ে যাচ্ছি না, অন্যান্য সংবাদ দেখব।
মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এই ভাতা পাবেন। সর্বনিম্ন 4,000 আর সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। জনপ্রশাসন সচিব জানান, এই বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ হবে, পাবেন পেনশনভোগীরাও। এদিকে এই সিদ্ধান্তে সরকারি চাকুরিদের স্বস্তি মিললেও সাধারণ মানুষ চায় বাজারের স্বস্তি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 18 কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 1%-রও কম মানুষ সরকারি চাকরিতে আছেন। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। এ সময় নিত্যপণ্যের দ্রব্যে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। এ সংক্রান্ত গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই হিসাবে মহার্ঘ ভাতা সরকার যেহেতু ঘোষণা করছে, এই জন্য আমরা অনেক উপকৃত হব আর কি। যে এটা আমাদের সাময়িক স্বস্তি দিবে, কিন্তু আলটিমেটলি আমরা চাই যে নতুন পে স্কেল করে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের যে বেতন, সেটা আপ টু দ্য মার্ক করা উচিত। সেই সুপারিশ আমলে নিয়ে সরকারি চাকুরিদের জীবনযাত্রায় স্বস্তির আভাস দিলেন অন্তর্বর্তী সরকার। নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন, উপরের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনেরা পেত না, এবার পেনশনেরাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর হলেও এর বাইরে যারা আছেন তাদের চাওয়া বাজারে স্বস্তি ফিরুক। মহার্ঘ ভাতার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জিনিসপত্রের দাম সীমার মধ্যে নিয়ে আসা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সবচেয়ে বিশেষ প্রয়োজন এইটাকে থামানো। জিনিসপত্রের দাম যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে যখন দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়, সে সময় দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সুখবর নিয়ে এলেন অন্তর্বর্তী সরকার। তাদের জন্য মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা আসছে বাজেটের আগেই সিদ্ধান্ত হবে। তবে এই সংখ্যার বাইরে দেশে বিশাল এক জনসংখ্যা রয়েছে, যাদের জন্য বাজার ব্যবস্থাপনার দিকে মনোযোগ না দিলে সংকট আরও বাড়বে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আয় হওয়ার কথা 600 কোটি টাকা, তবে এসেছে মাত্র 2 কোটি। যে প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা 50 কোটি, তারা দিয়েছে 5 লাখ টাকা। এমন সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। 15% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় 99% পর্যন্ত। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌরসভার খরচ অন্তত 12 কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় 600 কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ 15% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন 99%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই 600 কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় 99% উপরে হয়ে গেছে। 600 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে 2 কোটি টাকায়।
বলেন, শুধু এই নগরীর হোটেল মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব। পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো। এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামে দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষের পরিষদের আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামই পৌর মেয়রের স্বাক্ষরের চুক্তিগুলো হয়েছে যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার এপিবিএন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল 10টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত 1 জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিল। সেদিন প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আগামী 23 ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এই আইনজীবী। গত বছরের 5 আগস্ট বেলা 11টায় রাজধানীর চানখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে আবার কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 2018 সালের 11 নভেম্বর হাইকোর্ট এই মামলা চলবে বলে আদেশ দিলেও গত বছর মামলাটি প্রাথমিকভাবে স্থগিত করেন। 2007 সালের 13 জুন যৌথ বাহিনী ভোলার মদিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের 3টি ঘর থেকে 100 বান্ডিল ত্রাণের টিন জব্দ করে। দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটির তদন্ত শেষে 2009 সালে 18 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। হাফিজ মামলাটা আজকে ফাইল করছিলেন, মানে আপিল ফাইল করছিলেন, সেটা লিভ দেন করেছে, মামলা কার্যক্রম স্থগিত করে দিয়েছে। এবং সেখানে মূলত মামলাটা ছিল 1/11 সময় তার নামে একটা কলেজ ছিল গোয়াতে, তার নিজের নির্বাচনী এলাকায়। সেই কলেজে হঠাৎ করে যৌথবাদী গিয়ে কলেজের সানি অর্থাৎ টিন খুলে হচ্ছে, বলছে এগুলো তালের টিন। নিউজ 24 সংবাদে এই সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন।
একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিরতির পর স্বাগত। আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার এপিবিএন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, সুজনের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে? অভিযোগ নিয়ে ট্রাইব্যুনাল কি বলেছে? এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। শিগগিরই আমরা আইডেন্টিফাই করার পরে আরও রিপোর্টের প্রেক্ষিতে আর এই কাজ চালাচ্ছেন, চেষ্টা করছেন। গ্রেপ্তারের পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটা পয়লা জানুয়ারি 1/1/25 দেখেছেন, এই ভিডিওটি আপনারা দেখেছেন, এটা ব্যাপক ভাইরাল হয়েছে। সুজন হোসেনকে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আমরা 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে আরো কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বর্ডার ইস্যুতে ভারতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। শিগগিরই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। আপনার দেশের ভিতরে আমাদের কতগুলো, ইন্ডিয়ার ভিতরে আমাদের তো একটা গোল, একটা জায়গা, একটা পুকুরের ওইগুলির সাথে বর্ডারের এটার কোনো সম্পর্ক। আপনারা এইগুলি জানাচ্ছেন দেখে কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। ফরিদপুরে বাস ট্রাক সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে অন্তত 20 জন। রোববার সকাল 7:30টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দার বাসাগাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে রাস্তা থেকে খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আহত হন অন্তত 20 জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। যশোর বেনাপোল সড়কের হেলে পড়া শতবর্ষী গাছগুলো যেন মৃত্যু ফাঁদ। মৃত ও অর্ধমৃত গাছ ভেঙে পড়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। গত 5 বছরে গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আহত হয়েছেন আরো অনেকেই। ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি তোলা হলেও হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর বেনাপোল মহাসড়কের যশোর থেকে বেনাপোল পর্যন্ত শতবর্ষী গাছ রয়েছে 620টি। এর মধ্যে 75টি মৃত, অর্ধমৃত ও ঝুঁকিপূর্ণ আরও প্রায় 200টি। ফুলবাজার কেন্দ্রিক আমাদের 5টা গাছ আছে, যে 5টা গাছ খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। এই গাছগুলোর ডাল ভেঙে পড়ছে বাতাসের আগে, আর বাতাস হলে তো গাছ শুদ্ধ ভেঙে পড়বে। সড়কপথে রয়েছে ঝিকরগাছা, গদখালি, নাভারণ, শার্শা ও বেনাপোলের মতো জনবহুল বাজার। এরই মধ্যে মৃত গাছ রাস্তার মাঝ পর্যন্ত হেলে আছে 7 থেকে 8টি। ফলে বড় পরিবহনগুলো সড়কের মাঝ দিয়ে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁশের বাড়িঘর।
এই গাছগুলো অপসারণ করা খুব জরুরি, না হলে আমাদের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাছে যখন আপনার লতা পাতা হচ্ছে, ডাল ভেঙে পড়তেছে, একটা মানুষের মাথায় পড়লে মানুষটা দুর্বল হয়ে যাচ্ছে। অনেক মানুষ মৃত্যুবরণও করছে ডাল ভেঙে গাছ উঠতে যেয়ে। দীর্ঘদিন ধরে মৃত গাছগুলো অপসারণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। যে গাছগুলো ফেপে গেছে, মারা যাওয়ার মতো হয়েছে, এগুলো অবশ্যই কেটে ফেলা জরুরি। আমরা এই গাছগুলো দ্রুত অপসারণ চাই। 2018 সালে মহাসড়ক সংস্কারে গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ, কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর গাছ কাটায় নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত, যা এখনো নিষ্পত্তি হয়নি। যেহেতু মহামান্য হাইকোর্টে এটা বিচারাধীন আছে, তো সেখানে আপনারা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারেন। মহামান্য হাইকোর্টের নির্দেশ বাইরে আমরা কিছুই করতে পারবো না। তবুও যেহেতু আপনাদের এলাকাবাসী আমাদের মেইন টার্গেট জনসেবা, জনগণ যেটা চায় সেটাই হবে। ঐতিহ্য রক্ষায় জীবিত গাছগুলো সংরক্ষণ করে মৃত গাছ অপসারণ করে মহাসড়ক ঝুঁকিমুক্ত করার তাগিদ সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। পিরোজপুরের কচা নদীতে ডুবোচর জেগে ওঠায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। জেলা শহর থেকে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া যাওয়ার পথে কচা নদীতে টগরা চরখালি এলাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। ভাটির সময় মাঝে মধ্যেই ফেরি আটকে যায়, ফলে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের 14টি রুটে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। সমস্যা সমাধানে খুলনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দুই পাশে জেগেছে চর, মাঝখানে কিছুটা অংশে পানি থাকলেও গভীরতা খুবই কম। এমনিতেই শুকনো মৌসুমে পানি কমে যায়, তার উপর ভাটির সময় পানি আরও কমতে থাকে। এই দৃশ্য কচা নদীর টগরা এলাকার। যথাযথ ড্রেজিং এর অভাবে প্রায় এক যুগ ধরে চর পড়তে শুরু করেছে। বর্তমানে ফেরিঘাট এলাকার প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চর জেগে উঠেছে। শীতের সময় নদীর পানি কমে ডুবোচর আরো দৃশ্যমান হয়েছে। এতে প্রায় ঘন্টার পর ঘন্টা নদীতে ফেরি আটকে থাকে, অপেক্ষা করতে হয় জোয়ারের। ফলে ভোগান্তিতে পড়েন ঢাকা সহ দক্ষিণাঞ্চলের 14টি রুটে চলাচলকারী কয়েক লাখ মানুষ। পানি টানার লগে ফেরি ঠেকতে যাইতে যায়, মানে বাড়িতে পরে গাড়ি ঘুরে যাইতে পারে না, গাড়ি বাড়িতে এইখানে রাখতে দেয়। লোড গাড়ি যদি হয় লোড গাড়ি উঠতে পারে না, যত কোনো জোয়ারে না পড়ে। যাত্রী অনেক ভোগান্তি হয় এবং গাড়ি পারাপার করা যায় না কোনো। এছাড়াও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এই চ্যানেলে তেলের ট্যাঙ্কার ও বিভিন্ন পণ্যবাহী ছোট বড় জাহাজ চলাচল করে। ঘন্টার পর ঘন্টা জোয়ারের অপেক্ষায় নোঙর করে থাকতে হয় এসব জাহাজের। চর পড়ার কারণে নদীতে এখন ভরাট হয়ে যাওয়ার কারণে এখন এই জাহাজের বিঘ্ন করতেছে। এটা সমস্যা দ্রুত যদি সমাধান না করে আগামী 2-3 মাসের মধ্যে ফেরি বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে। খুলনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন এই কর্মকর্তা। চর অপসারণ এবং টগরা ফেরিঘাটে প্রায় 5 কিলোমিটার যে চর রয়েছে সেটা অপসারণ করার জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। সেই প্রপোজালটা আমাদের বর্তমানে খুলনা মেকানিক্যাল ডিভিশনের আওতাধীন রয়েছে। প্রতিদিন টগরা চরখালি ফেরিঘাট থেকে প্রায় 400 যানবাহন এবং প্রায় 10,000 মানুষ পারাপার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রমজানকে টার্গেট করে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক পড়েছে। দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে নিত্যপণ্যের সরবরাহ বাড়ায় কমতির দিকে সব ধরনের নিত্যপণ্যের দাম। জেলা প্রশাসক বলছেন, রমজানে পণ্য নিয়ে কেউ কারসাজি করলে কোনো ছাড় নেই, চলবে নিয়মিত অভিযান। পণ্য সিন্ডিকেট ঠেকাতে খোলা বাজারে পণ্য বিক্রির পয়েন্ট খোলার ঘোষণা জেলা প্রশাসকের। টিসিবিও বাড়াবে পণ্য। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর রমজানে নিত্যপণ্যের চাহিদা বাড়ায় আগে ভাগে ছোলা, ডাল, খেজুর, মশলা সহ নানা ধরনের পণ্য আমদানি বেড়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে। কয়েক মাস পর পবিত্র রমজান, তাই আমদানিকারকরা
দৌড়ঝাঁপ করছে আরও আমদানি বাড়াতে। বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি বেড়েছে, তাই রমজানে পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই। এখন আমাদের আমদানি পরিমাণ বাড়ছে এবং রমজানের আগে আমাদের সেটা অব্যাহত থাকবে। আমাদের আইপি দেওয়া আছে যেহেতু, সুতরাং আশা করি যে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নাই। এইদিকে এরই মধ্যে অনেক পণ্য খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে পণ্যের সরবরাহ। আমদানিকারকরা বলছেন আমদানি আরো বাড়লে কমবে পণ্যের দাম। বর্তমানে ছোলার বাজার অনেক কম। আমরা যেটা আপনার ধরেন আগে যেটা 96 প্রায় 100 টাকার উপরে বিক্রি করতাম, ওগুলো এখন একদম সর্বনিম্ন 96-97 আর হাইস্ট আছে আপনার 100 টাকা। আর আপনার যেগুলো মুসুর যেগুলো 98-99 বিক্রি করতাম, ওগুলো আপনার 95 টাকা বিক্রি করতেছি। চাহিদার তুলনার অতিরিক্ত আমদানি হয়েছে বলে আমরা মনে করছি। সেই কারণে রমজানের যে পণ্য সেটি সংকট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জেলা প্রশাসক বলছেন রমজানে নিত্যপণ্য নিয়ে কোনো কারসাজি করলে কঠোর অবস্থানে যাবে প্রশাসন। আমাদের বিশেষ টাস্ক ফোর্সের অভিযান চলবে। খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে, নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু আমরা আলোচনা চালিয়েই যাচ্ছি যে কোনভাবে দ্রব্যমূল্যকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায়। পণ্য কারসাজি ঠেকাতে টিসিবি সহ খোলা বাজারে পণ্য বিক্রি করার আহ্বান ভোক্তা অধিকার সংগঠন ক্যাব প্রতিনিধিদের। জেলা প্রশাসক বলছেন নানা উদ্যোগ নেয়ার কথা। আমরা মনে করি এখানে আসলে সরকারের সব ডিপার্টমেন্টগুলি একত্রে কাজ করা উচিত এবং এই সময়টা রমজানের আগে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা ইতিমধ্যে খাতুনগঞ্জের যারা প্রসিদ্ধ ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে আমরা 2 দফা মিটিং করেছি। তারা আমাদেরকে বলেছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে রাখার জন্য রমজানে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ব্যবসায়ীদের সহায়তা চান জেলা প্রশাসক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। নিউজ 24 সংবাদে সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বিরতির পর স্বাগত। আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। মাঠ থেকেই শেরপুরের চরাঞ্চলের উৎপাদিত কোকোই 14 জাতের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে। জাপানের একটি প্রতিষ্ঠান মিষ্টি আলু কিনে নেয় ঝামেলা ছাড়াই লাভবান হচ্ছেন কৃষক। তাই দিন দিন মিষ্টি আলু চাষে ঝুঁকছেন তারা। সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পরম মমতায় চারা রোপণ করছেন কৃষক। যত্নে করা এই চারা একদিন দেবে সুস্বাদু মিষ্টি আলু। ফসলের মাঠ থেকেই চলে যাবে জাপানে। একসময় কেবল ক্ষুধা নিবারণের জন্য আবাদ হলেও এখন মিষ্টি আলু রফতানি করে বিদেশি মুদ্রা আয় করছেন শেরপুরের অনেক কৃষক। জাপানি একটি প্রতিষ্ঠান শেরপুরের 43 জন কৃষকের সাথে চুক্তি করে মিষ্টি আলুর বীজ ও সার সরবরাহ করেছে চলতি বছর। গত বছর 580 টাকা মনে মিষ্টি আলু কিনলেও এবছর দাম বাড়িয়ে 650 টাকা করেছে জাপানি প্রতিষ্ঠানটি। ফলে বাড়তি লাভের আশা করছেন কৃষক। অন্য মৌসুম থেকে এই মৌসুমটা আঙ্গুরে খুব লাভ হলো, খুব লাভ। এবার আমি 50 করছি, ইনশাল্লাহ মালিকের দোয়া আলুটা ফলনও ভালো দেখা যায়, গাছ জলে ভালো দেখা যায়। পার্শ্ববর্তী লোকের কাছে শুনছি যে এটা বলি ইনকাম ভালোই, লাভ ভালোই। এবার এই জন্যই 1.5 জমি লাগাইছি। আলু খেতে কাজ করে বাড়তি আয় করছেন অনেক শ্রমিক। আলু মালু তুলছি, ক্যারেট করছি, ক্যারেট মানে বইরে দিছি, পাশে থাকি আনের মনে করুন টাকা ঠিকই দিছে। ফেব্রুয়ারি থেকে মার্চে আলু পরিপক্ক হয়।
তোলার উপযোগী হলে খেতে এসে কৃষকের কাছ থেকে আলু কিনে নিয়ে যান জাপানি প্রতিষ্ঠানটির প্রতিনিধি। এই আলু প্রক্রিয়াজাত করে পাঠানো হয় জাপান সহ বিভিন্ন দেশে। কৃষকের জমি থেকে সরাসরি আলুগুলা বাছাই করে কিনে নেয় এবং সেটা প্রক্রিয়াজাত করে বাংলাদেশ এবং বিদেশে রপ্তানি করি। মিষ্টি আলু চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যান্য কৃষকরা উৎসাহিত, তাদের নিজের জমিতে তারা উৎপাদনের আগ্রহ প্রকাশ করছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ সহ অন্যান্য কারিগরি পরামর্শ প্রদান করতেছি। চলতি মৌসুমে জেলার ৫ উপজেলায় মিষ্টি আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মিষ্টি আলু আবাদ হয়েছে ২১২ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে আগরবাতি জ্বালানোর রীতি অনেক পুরনো। ঘরে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সুগন্ধি বাড়াতেও আগরবাতির জুড়ি নেই। আধুনিক পদ্ধতিতে আগরবাতি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুরের বেকার নারী পুরুষ। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পে বিপ্লব ঘটাতে চান তারা। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে সুগন্ধি আগরবাতি তৈরির মহাকর্মযজ্ঞ। শ্রমিকরা মেশিনে ঢালছেন কাঠের গুঁড়া, কাঠের ভুসি, ধূপ গাছের ছালের পাউডার আর পরিমাণ মতো পানি। প্রস্তুত হচ্ছে আগরবাতি তৈরির উপাদান। এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে বিভিন্ন সাইজের কাঠিতে লেপটে তৈরি হচ্ছে আগরবাতি। শ্রমিক হিসাবে কাজ করতে করতে আল্লাহর রহমতে এই 12 বছর হলো আমার ব্যবসা করার মধ্যে। এখন আমার এখানে শ্রমিক 18 থেকে 20 জন। মিশ্রিত রং আর মেশিনের কারসাজিতে তৈরি হচ্ছে বিভিন্ন রঙের আগরবাতি। সেগুলো রোদে শুকানোর পর চলে যাচ্ছে বিভিন্ন আগরবাতি প্রস্তুতকারক কোম্পানিতে। নানা সুগন্ধি মেশানোর পর বাজারজাত করে তারা। 2-4 জন নিয়ে আমরা আরম্ভ করলাম। এখন আলহামদুলিল্লাহ 8 থেকে 10 জন এখানে কাজ করে। আমি 2 বছর ধরে চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় আমি মালটা পৌঁছাই। বড় ধরনের কারখানা ছাড়াও ছোট ও মাঝারি মেশিনে আগরবাতি তৈরি হচ্ছে বাড়িতে বাড়িতে। ফলে সাংসারিক কাজের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থান বাড়ছে। স্বাবলম্বী হয়েছেন অনেকে। দিন মনে করেন 300, কোনদিন 400, কোনদিন 500, মানে কারেন্টের উপরে আমরা নির্ভর করি। আমরা মিলেমিশে সবাই এখানে কাজ করি, এটা দিয়ে চলি, সুযোগ সুবিধা ভালো আছে। কাজের পরে লিগে কাজ করে টাকা পাচ্ছি। তবে কারখানা সম্প্রসারণে সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি কারখানা মালিকদের। এখন আমাদের একটা দাবি হচ্ছে যে সরকার যদি আমাদের এই প্রকল্পের উপর যদি একটু নজর দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে বিজনেসটা আমরা বড় করতে পারবো। এই শিল্পের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প। অবশ্যই যদি তারা আমাদের শরণাপন্ন হয় অথবা তাদের সাক্ষাৎ যদি আমরা পাই, অবশ্যই আমাদের পরামর্শ থেকে শুরু করে ঋণ সহ অন্যান্য যত সুবিধা আছে সেগুলো আমরা দিব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের বিপ্লব ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের বেগ কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবার নতুন করে দিক পরিবর্তন করেছে আগুনের ভয়াবহ ঝড়। এর জেরে আরও বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভাতে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে আগুনের হুমকি, এমনটাই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী। কবে পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি তা সম্পূর্ণ অজানা। টানা 5 দিন ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি। এখনো সক্রিয় রয়েছে কয়েকটি, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি শনিবার দিক পরিবর্তন করেছে। ফলে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সে সাথে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ। শুক্রবার থেকে এই বাতাস কমে গেলেও শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেডস নামের দাবানলটি অগ্রসর হতে শুরু করেছে নতুন দিকে। আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস কাউন্টি আগুনের হুমকির মধ্যে থাকবে। শনিবার এমনটাই সতর্কবার্তা দিলেন লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মকর্তা। মাঝারি থেকে শক্তিশালী সান্তা অ্যানা বাতাস আবার সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রভাব ফেলবে।
এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে 10,000 অবকাঠামো। দমকল কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। নিবির আমিন, নিউজ 24। ফিলিস্তিনের গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় প্রাণহানি 46,500 ছাড়িয়েছে। তবে প্রাণহানির এর থেকেও অনেক বেশি হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় তথ্য পাওয়া গেছে। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে অব্যাহত রয়েছে হাজারো মানুষের বিক্ষোভ। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান নিশানা করে শুক্রবার থেকে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। একই দিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননেও হামলা চালিয়েছে দখলদার দেশটি। আর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 32 ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা 46,500 ছাড়িয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণার বরাতে রয়টার্স জানিয়েছে গাজার প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেল আবিবে শনিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। এদিন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসরায়েলের একযোগে 3 জায়গায় হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। এরই মধ্যে মাটির নিচে তৈরি গোপন বিশাল ক্ষেপণাস্ত্রের শহরের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, এই স্থাপনাটি যে কোনো স্থানে হামলার জন্য প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। রাশিয়ার কুরুস থেকে যুদ্ধবন্দী হিসেবে উত্তর কোরিয়ার 2 আহত সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রয়টার্স জানায় কিয়েভে ইউক্রেনের সুরক্ষা পরিষেবা গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন তারা। বর্তমানে ওই দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এক বিবৃতিতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী তাদের যথাযথ অবস্থায় রাখা হয়েছে। ওই বন্দীরা ইউক্রেনীয়, ইংরেজি বা রুশ ভাষায় কথা বলতে পারে না। গোয়েন্দা সংস্থা SBU আরও জানিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণের বিষয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে তারা। সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হেয়ার অয়েল যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়। হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। অদম্য সব মানুষের জন্য বাংলা লিংকটি এলো অদম্য অফার। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। বাহ, কি সুন্দর চুল! নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে জানাবো খেলার সংবাদ। আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হলেন সাকিব আল হাসান। তাতে আগামী 1 বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবে না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা তা এখন বড় প্রশ্ন। তবে কি এখানেই থেমে যাবে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার?
কখনো তিনি ছিলেন উল্লাসের নাম, কখনো বা প্রেরণার প্রতীক। সাকিব আল হাসান, যার নামের সঙ্গে মিশে আছে টাইগারদের অনেক ইতিহাস ও ম্যাচ জয়ের গল্প, তবে তার আকাশে জমেছে কালো মেঘ। গুঞ্জনটা শেষমেশ সত্যিই হলো। যে হাত দেশকে এনে দিয়েছে বহু গৌরব, যে ডেলিভারি বোকা বানিয়েছে বিশ্বের সেরা ব্যাটারদের, সেই হাত আজ থেমে গেছে নিষেধাজ্ঞার বেড়াজালে। বার্মিংহাম থেকে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে যখন সাকিবের বোলিং পরীক্ষা চলছিল, তখন প্রত্যাশা ছেয়েছিল বাংলাদেশের আকাশে, কিন্তু রিপোর্ট বলছে তার বোলিং অ্যাকশন এখনো বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী পরপর 2 বার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবিও। সাকিবের বোলিং অ্যাকশন যদি পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবে নিষেধাজ্ঞা উঠে যাবে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না মিস্টার 75, আর সে সময়টা 1 বছর। দেশের হয়ে 12,000-এরও বেশি আন্তর্জাতিক রান, 600 উইকেট, কিন্তু আজ থেকে সাকিব পরিচিত হলেন কেবল একজন ব্যাটার হিসেবে। এখন প্রশ্ন, বোলিং ছাড়া সাকিবের সুযোগ হবে কি বিশ্ব ক্রিকেট আঙিনায়? সুখন সরকার, নিউজ 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুপুরে বিসিবিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণা করেন। বাজে পারফরমেন্সের কারণে দলে জায়গা পাননি লিটন দাস, তার বদলে উইকেট রক্ষক হিসেবে নেওয়া হয়েছে জাকের আলীকে। এছাড়া দলে আছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। পেসারদের মধ্যে হাসান মাহমুদ দলে না থাকলেও নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজুর ও তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। দলে আরও আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফুটবলের খবর। বছরের প্রথম এল ক্লাসিকোতে রাতে মাঠে নামছে 2 স্প্যানিশ জায়ান্ট, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আমরা সরাসরি চলে যাচ্ছি বিসিবিতে। দেখতে পারেননি ইমনকে, বাট কোনো কোনো ক্ষেত্রে দল গঠনের সময় আমাদেরও মনে হয় যে দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বক্তব্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিয়ে সাংবাদিকদের তিনি ব্রিফ করছিলেন। কারাই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।